আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, প্রত্যেকে জানাবেন কে কেমন আছেন। ইতালি থেকে কামাল অপেক্ষা আছেন না ভাই? নায়েব আলী টাঙ্গাইল চাপাই থেকে ওয়াশিং মেশিন। নেতা কাকুর বহুত খবর আছে, ট্রাম্প চাচ্চুরও বেশ কিছু খবর আছে। ইরান তো একটা বিশাল সারপ্রাইজ দিয়ে বসেছে আজকে, যে সারপ্রাইজটা আজকে আপনাদের দিনে হয়তো বা মন ভালো করে দেবে। সবাই রেডি তো? কোথায় আমার বন্ধুরা সবাই রেডি? সাউথ আফ্রিকা থেকে কে ভাই? সাউথ আফ্রিকা থেকে কোথায় গেলেন? প্রচুর কমেন্ট ঢুকছে তো, নাম পড়ার আগেই চলে যাচ্ছে। রোমানিয়া থেকে মাহিন ভাই নিয়মিত দেখছেন। সাউন্ড ক্লিয়ার না? ইউসুফ খান বাগদাদ আমার প্রিয় ভাই। মনির নাটোর। কুষ্টিয়া থেকে মিল্টন, কুষ্টিয়া। হ্যাঁ, এই শহরটিতে আমি বড় হয়েছি, আমার স্মৃতির শহর কুষ্টিয়া। আমার বাবা চাকরি করতেন, দীর্ঘ সময় সেখানে থেকেছিলাম। মুর্শিদাবাদ থেকে দেখছেন, নড়াইল থেকে দেখছেন, শরীফ ভৈরব থেকে দেখছেন, কক্সবাজার থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন, জি ঝিনাইদহ থেকে দেখছেন। ওকে, চট্টগ্রামের ফারুক, হিলি থেকে দেখছেন হাকিম নাকি, সৌদি আরব থেকে নাজিম। ওকে দর্শক, আপনারা তাহলে লাইনে চলে আসছেন মোটামুটি। আমি আজকের খবরটি শুরু করে দিচ্ছি আপনাদের জন্য। ইম্পর্টেন্ট যে খবরগুলো, প্রথম শিরোনামটি কি জানেন? এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যাটাক ইরান করে বসেছে নেতা কাকুর বাড়িতে। মোসাদ এবং তাদের সেনা সদর ওপারে চলে গেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার 10,000 সেনাকে মোকাবেলা করতে মাঠে নেমে গেছে ইরানের 10 লাখ সেনা। শুধু 10 লাখ সেনা নয়, স্পেশাল কমান্ডো যাদেরকে 40 বছর ধরে তৈরি করা হয়েছে, তারা নেমে গেছে মাঠে। খেলা হবে এবার ফাইনাল। দর্শক, পাশাপাশি আরবের ভেতরে অ্যাটাকের কারণে যে বিশাল ক্ষতি হয়েছে তার একটা ফিরিস্তি পাওয়া গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার, আরবে অস্ত্র বিক্রি করতে এসেছিল আমাদের জেলেনস্কি, তার সাথে কি আচরণ করলো ইরান। দুর্দান্ত খবর। এই খবরটা কিন্তু রিপিট না, কিছু আপডেট খবর। এটা আমি গত 2 দিন 2 বার দিয়েছি আপনাদের। আরো বেশ কিছু খবর চলে এসছে এবং আপনাদেরকে কি বলবো যে আমেরিকার নাকি জয়ের সম্ভাবনা আর মাত্র 10%, 90% ফেল হওয়ার সম্ভাবনা। চলেন আমি খবরগুলো দেওয়া শুরু করি একটা একটা করে। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, তার দিকে তাকিয়ে আছে পুরো গালফ কান্ট্রি। তারা মনে করছে, মানে আমেরিকা যখন চাপ দিচ্ছে বাকি আরব রাষ্ট্রগুলোকে, তখন তারা বলছে যে আগে সৌদিকে রাজি করাও, তাহলে আমরা লড়তে নামবো ইরানের বিরুদ্ধে। সৌদি হলো আমাদের নেতা বা মোরল, কারণ সেখানে মসজিদুল হারাম আছে, মক্কা মদিনা আছে। কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, আরব আমিরাত বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সৌদি আরবকে নামাও। আর সৌদি আরব নামতে রাজি না, কারণ সৌদি আরবকে এরদোয়ান বলে দিয়েছে, তুমি যদি নামো মনে করবা যে তুমি শেষ, তোমার রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ তোমার দেশের জনগণ তোমার উপর ক্ষিপ্ত। আর তুমি যদি এই সময় যুদ্ধে নামো, কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, যারা পৃথিবীর সবচেয়ে বড় মুসলিমদের শত্রুকে ধোলাই চালাচ্ছে। এই সময় এই আবেগে তুমি লড়াই করলে তোমার ভেতর থেকে একটা বিশাল ক্ষোভের সৃষ্টি হতে পারে। তখন তুমি ইরান সামলাবা না নিজের দেশের জনগণকে সামলাবা? পাশাপাশি পুরো পৃথিবীর 57টি মুসলিম দেশের 200 থেকে 250 কোটি মুসলিমের 99% এখন ওই আমাদের খামিনি বাহিনীর পক্ষে। তো তুমি কি করতে চাও আগে চিন্তা করো। তো এই সিচুয়েশনের মধ্যে মোহাম্মদ বিন সালমান তো বুদ্ধিমান লোক, অল্প বয়সী যুবক, তিনি রাজি হচ্ছেন না। আরবরাও বলতেছে যে আমার বস না নামলে আমি নামবো কি করে? আমরা তো তার দিকে তাকিয়ে থাকি। খেলাটা হচ্ছে কি বুঝছেন? আরবরা বলছে তুই নামিস না, তুই না নামলে আমিও নামবো না, যে তুই নামিস না। আবার এরদোয়ান বলেছে খবরদার নামিস না, নামলে তোর ভেতরে সরকার পতন হয়ে যেতে পারে, এত বছরের তোর সাম্রাজ্য ভেঙে পড়তে পারে। এখন আরবরা আমেরিকার ডাকে আর যুদ্ধে নামতে রাজি হচ্ছে না, কিন্তু তারা চায় ইরান দুর্বল হোক, কিন্তু যুদ্ধে নামতে চায় না। আরবরা চায় কি আমাদের হয়ে কেউ খেলে দেখ মাঠে। আবার এটাও বুঝতেছে যদি ইরান দুর্বল হয়ে যায়, গ্রেটার ইসরায়েল তৈরি করতে
কয়দিন পর তারা আরবে ঢুকে পড়বে নেতা কাকু, তখন ঠেকাবে কে? বুঝেন না? সবাই তো বোঝে। তারা যদিও তাদের রাজ পরিবার টিকিয়ে রাখার জন্য আমেরিকা বা পশ্চিমাদের পা চাটে, এটা সত্য কথা। তারা তো সত্যটাও বোঝে, বোঝে না এমনটি না। তো এই কারণে সাম্প্রতিক সময় ইরানের যে ড্রোন শাহেদ, অল্প টাকার ড্রোন, আত্মঘাতী ড্রোন কামিকাজি এসে যে সফল অ্যাটাক করে, আমেরিকা না টেনশনে পড়ে গেছে। আমেরিকা বলতেছে যে এই কি এক ড্রোন, 10 টাকার একটা ড্রোন আসে আর আমরা 10,000 কোটি টাকা দিয়ে একটা মিসাইল মারি, কিন্তু কিচ্ছু করতে পারি না। এটা যে পরিমাণ ক্ষয়ক্ষতি করতেছে, এটাকে মোকাবেলা করতে পারছে না পুরো ইরানের শত্রুরা, অর্থাৎ আমেরিকা, আরব বা ইসরায়েল। এই ড্রোনটি দখলদার দেশটির ভেতরে যেই পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে কল্পনাতীত। এই ড্রোনটি আরবের ভেতরে ঢুকে মার্কিন সেনারা যেখানে লুকিয়ে আছে খুঁজে খুঁজে সেখানে গিয়ে হিট করছে, একদম মানুষের মতো। সে চুপচুপ করে চলছে চলছে চলছে, আয়তনে ছোট, আকারে ছোট, বোঝাও যাচ্ছে না, ইন্টারসেপ্টর করার অনেক নিচ দিয়ে যায়, অনেক সময় রাডার ধরাও পড়ে না। গিয়ে হোটেলের দেখা যায় একটা 30 তারা হোটেল, ওইটা গিয়ে 24 তলা হিট করে চলে আসে। 24 তলায় মার্কিন সেনারা লুকিয়েছিল। দেখা যাচ্ছে কুয়েত, কাতার, বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়ে আসছে। দেখা গেছে ইরাকের ইরবিলে বা বিভিন্ন মার্কিন ঘাঁটিকে টার্গেট করে এই ড্রোন খেয়ে দিয়ে আসছে। কিন্তু ইরানের খরচ কম হচ্ছে, দাম কম। এটাকে মোকাবেলা করতে পারছে না দেখে আমাদের কমেডিয়ান, বুঝছেন তো, ইউক্রেন জেলেনস্কি আসছিল আরবে, আইসা বলছে যে ইরানের এই ড্রোন মোকাবেলায় আমার কাছে বিশেষ অস্ত্র আছে। কারণ রাশিয়া যখন ইরানের এই ড্রোন মোকাবেলা, মানে ইরানের ড্রোন আমাদের দেশে পাঠাতো শাহেদ, তখন আমরা বিশেষ ছোট আরো অল্প দামের একটা ড্রোন দিয়ে সেটাকে মোকাবেলা করতাম। কে বলছে? জেলেনস্কি। যে রাশিয়া ইরান থেকে এই শাহেদ ড্রোন যখন ইউক্রেনে মারতো, তখন আমরা ছোট আকারের ড্রোন দিয়ে এটাকে ইন্টারসেপ্ট করতাম। এটার জন্য দামি মিসাইল খরচ করার দরকার নাই। সৌদি আরব চুক্তি করলো ইউক্রেনের সাথে এই ড্রোন কেনার। পাশাপাশি আরব আমিরাত ডেকে নিল, ইউক্রেনকে নিয়ে চুক্তি করলো। আরবের বাকি রাষ্ট্রও খুশি হয়ে গেল যে অল্প টাকা কিছু ড্রোন পাওয়া গেছে ইরানের শাহেদকে মোকাবেলার জন্য। তারা চুক্তি করা শুরু করলো। এরই মধ্যে আরব আমিরাতে 30 জনের অধিক ইউক্রেনের সেই ড্রোন বিশেষজ্ঞ আসছেন সেই ড্রোন নিয়ে। এসে আরব আমিরাতের একটি সেনা ঘাঁটি তৈরি করলেন তারা, যেখান থেকে তারা ইরানের ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করবেন। এই তথ্য পেয়ে গেল কে? ইরান। এই তথ্য পেয়ে ইরান মনে করলো, আহা হারে জেলেনস্কি, তুই তো রাশিয়ার হাতে মার খেয়ে মোটামুটি তক্তা হয়েছিস, এখন আসছিস আমার সামনে মার খাওয়ার জন্য, আফসোস। ইরান যে শাহেদ ড্রোনের ভয়ে আরবরা ইউক্রেনকে ভাড়া করলো, তাদের বিশেষজ্ঞদের আনলো, বিশাল টাকা চুক্তি করলো। জেলেনস্কি আসলে চিন্তাটা করছিল কি জানেন? রাশিয়ার ধোলাইয়ের মুখে পড়ে তার অর্থনৈতিক অবস্থার 12টা বেজে গেছে। তো তিনি মনে করছেন যে আরো বোকাদেরকে, জুব্বা পরা আলো বোকারা, এরা তো আর যুদ্ধ জানে না, এরা শুধু তেল বিক্রি করে আরাম আয়েশ করতে জানে, আর একসঙ্গে 14টা-15টা করে বিয়ে করতে জানে। জেলেনস্কি মূলত আসছে কিছু টাকা কামাই করতে, মাল কামাই করতে, ড্রোন বেচার নাম করে। এই ড্রোন কাজ করুক আর না করুক, বোকা বানায় আরবদের কিছু ড্রোন দিয়ে কিছু মাল কামাবে। তো এই বুদ্ধি করে সে কি করলো, এই ড্রোন গুলো আরবদের গুছিয়ে দিল, দিয়ে মালটা কামাইতে গেল। তো যখনই তার বিশেষজ্ঞ টিম আসছে আরব আমিরাতে বসছে এবং ইরানের মিসাইল ঠেকাবে, মানে সেই শাহেদ ড্রোনকে ঠেকাবে, শাহেদ ড্রোন মাইন্ড করলো, কি রে ভাই, তুই আমার ঠেকাইতে এইসোস, এটা তো আমার ভালো লাগলো না। শাহেদ ড্রোন করলো কি, ইরান থেকে আস্তে আস্তে বেড়াইতে বেড়াইতে চলে আসলো, আকাশে ভেসে ভেসে গান গাইতে গাইতে আরব আমিরাতে চলে আসলো। আরব আমিরাতে আইসা করলো কি, যেখানে ইউক্রেনের বিশেষজ্ঞরা বসেছিল তাদের সেই প্রযুক্তি নিয়ে, ওইটার মধ্যে ধামধাম করে কয়েকটা হিট করলো। নিজে হিট করে ওই যে 30 জন না 21 জন ছিল সবাইকে মেরে দিল, বিশেষজ্ঞ, ইউক্রেনের বিশেষজ্ঞদের। আর ওখানে যতগুলো মিসাইল ইউক্রেন দিয়েছিল সেগুলোর স্টোরেজকে ধ্বংস করে দিল। ইউক্রেন মাথায় হাত দিয়ে বসে থাকলো যে এতটা বছর রাশিয়ার সাথে লড়াই করলাম, কত বছর, প্রায় 4 বছর, 2022 থেকে লড়াই শুরু বোধ হয়। তো প্রায় 4 বছর রাশিয়ার সাথে লড়াই করছি, রাশিয়া পারলো না এত বড় ক্ষতি করতে। ইরান একটা মামুলি ড্রোন দিয়ে আমার সবগুলো ড্রোন বিশেষজ্ঞরে ওপারে পাঠিয়ে দিল, স্টোরেজ ধ্বংস করে দিল। তখন কান ধরে বলল, আমি বুঝতে পারছি এটা রাশিয়াও না, এটা আমেরিকাও না, এটা ইরান, তার মধ্যে কিছু আছে। এই হলো গল্পটা আর কি, বুঝছেন? একটা গল্প শোনাইলাম। আসেন 2 নম্বর গল্প। ইরান আজকে তার শত্রু দেশটির সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে বড় সংবেদনশীল কৌশলগত স্থানে হিট করেছে।
কি সেটা? মোসাদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা এবং সেনাবাহিনীর সবচেয়ে টপ কমান্ডারদের যেখান থেকে যুদ্ধ পলিসি তৈরি হয়, পুরো ম্যাপিং করা হয়, সেই জায়গাটা হিট করছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এ যাবৎকালে শত্রুদের উপর যত আক্রমণ করেছে এই আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় হামলা। বুঝতে পারছেন এবার খেলা? সেখানে এমন আক্রমণে মোটামুটি নেতা কাকুর কপালে ভাঁজ পড়ে গেছে যে ইরান এত গোপনীয় অবস্থায়, এত গোপনীয় পজিশনে কিভাবে হিট করলো, এবং এই হিটটি ইরান নিজে দাবি করছে। যুদ্ধের 1 মাস পেরিয়ে গেলে ইরান দাবি করছে যে এই আক্রমণটি তাদের ছিল সবচেয়ে বড় আক্রমণ। এমন একটি মিসাইল দিয়ে হিট করলো, পুরো লন্ডভন্ড করে দিয়ে আসলো। ইরানের এই মিসাইল নিয়ে এখন পৃথিবী অবাক হয়ে গেছে যে ইরান আসলে কি মিসাইল গুলো ব্যবহার করছে। এগুলো ইন্টারসেপ্ট তো করাই যাচ্ছে না, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ঘটাচ্ছে ইরান। শুধু শুধু তাই নয়, সেই নেতা কাকুর বাড়ির তাদের সবচেয়ে বড় কেমিক্যাল প্ল্যান্ট উড়িয়ে দিয়ে আসছে। আমি যে ফুটেজ দেখলাম, দাউ দাউ করে আগুন জ্বলছে বিশাল অঞ্চল জুড়ে। জানেন তো কেমিক্যালে বিস্ফোরক হিট করলে কি পরিমাণ আগুন জ্বলতে পারে। একদিনে ইরান এত বড় সারপ্রাইজ দিল শত্রুকে, যেটা তারা কল্পনা করতে পারে নাই। ইরানের ভেতরে ম্যাসিভ আকারে তারা হিট করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হিট করছে। কালকে রাতে লাইভে বলেছি, যেটা যুদ্ধের নিয়ম বহির্ভূত, আইন লঙ্ঘন করছে তারা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা যায় না। শুরুতেই তারা 200 শিক্ষার্থীকে মেরে দিয়েছিল স্কুলে হামলা করে। ইরান এবার আরবের ভেতরে এবং ইসরায়েলের ভেতরে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা রেড নোটিশে জানিয়ে দিয়েছে। আরব মানে গালফ কান্ট্রিতে ইসরায়েল আমেরিকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মালিকানাধীন বা তাদের পরিচালিত, পাশাপাশি নেতা কাকুর বাড়িতে, প্রত্যেকটিকে তালিকা করে ইরান বলছে এবার আমরা এখানে অ্যাটাক করতে যাচ্ছি, সাধারণ জনগণ সেখান থেকে সরে যাও। মানে ইরান এই খেলাটা এমন খেলছে যে তুমি কোথায় আক্রমণ করবা চিন্তা করো, বাট আমি সেখানেই তো তোমাকে করব। তুমি আমার বাথরুমে করলে আমি তোমার বাথরুমে করব, তুমি আমার পুকুরে করলে আমি তোমার পুকুরে করব, তুমি আমার ঘরে করলে আমি তোমার ঘরে করব, তুমি খামেনির বাড়িতে করছো, আমি নেতানিয়াহুর বাড়িতে করে বাড়ি মিশিয়ে দিয়েছি, তুমি আমার সেনা সদরে করছো, আমি তোমার সেনা সদরে করছি। তো এইভাবে ইরান তার খেলাটা খেলছে। আরব মানে আমেরিকা বুঝতেই পারেনি এই যুদ্ধটা শুরুর আগে যে ইরান এই কাজটা করবে। সে মনে করছে যে দুটোই তো মুসলিম দেশ, ইরান সর্বোচ্চ ইসরায়েলি মারবে, আরবে মারবে না। কিন্তু আরবের ভেতরে মার্কিন যে ঘাঁটিগুলো আছে এই ঘাঁটিগুলোকে মোটামুটি নিখোঁজ সংবাদ করে ফেলছে ইরান। মার্কিনীরা পালিয়ে বেড়াচ্ছে এখন ঘাঁটি ছেড়ে। বুঝতে পারছেন, যুগের পর যুগ ধরে যে ঘাঁটি তৈরি করেছে সেই ঘাঁটিতে তারা নেই। কালকের খবর তো জেনেছেনই আপনারা, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটাকে তছনছ করে ফেলছে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে মূল্যবান $1 বিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধ বিমানকে খেয়ে দিয়েছে। পরপর আরো 3টাকে খেয়ে দিয়েছে, যার একটার মূল্য $80 মিলিয়ন। কল্পনা করেন। তো এই অবস্থায় এখন যেই মানে গল্প তৈরি হচ্ছে, জেলেনস্কি আসছিলেন অস্ত্র বিক্রি করতে, তিনি মাথায় হাত দিয়ে ফেরত গেছেন, কারণ ইরান তাকে মোটামুটি কাপড় খুলে ছেড়ে দিয়েছে। কি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক। পাশাপাশি আরো কিছু খবর পাওয়া গেছে যে সিএনএন এর সাংবাদিককে ধরে একটু নির্যাতন করেছিল আমাদের নেতা কাকুর দেশের ফোর্স, সেনাবাহিনী, আইডিএফ। কি ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সেনা প্রধান সেই পুরো ব্যাটালিয়নকে, ইসরায়েলের সেই ব্যাটালিয়নকে বহিষ্কার করে দিয়েছে, কারণ আমেরিকার সাংবাদিকদের উপর হামলা হয়েছে। অথচ কদিন আগে ফাতেমা নামে লেবাননের সাংবাদিককে হত্যা করেছে। শুধু তাই নয়, সিরিজ বেশ কজন সাংবাদিককে হত্যা করেছে। হত্যা করা হয়েছে টিআরটির, হত্যা করা হয়েছে আল জাজিরার, এবং আরো অনেক গণমাধ্যমের সাংবাদিকরা প্রাণ হারিয়েছে। কেবল 2025 সালের যে ফিরিস্তি পাওয়া গেছে, 129 জন সাংবাদিক নিহত হয়েছে পৃথিবীতে। 129 জন সাংবাদিক পৃথিবীতে নিহত হয়েছে 2025-এর হিসেব অনুযায়ী। এর মধ্যে 2/3 শুধু ইসরায়েলের হাতে প্রাণ হারিয়েছে, কারো বিচার হয়নি। কিন্তু আমেরিকার সাংবাদিকদের গায়ে হাত দেয় বিশাল মাসুল দিতে হয়েছে তাদের। তারা এতটা ক্ষমতাবান বা তাদের জীবনের মূল্য আছে, আর কারো জীবনের মূল্য নেই। দর্শক, আরবের ভিতরে ইরানের হামলায় যে ক্ষতির পরিমাণ জানা গেছে, সেখানে এই পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে যে তাদের প্রায়
কি বলবো যে $16.5 বিলিয়ন, $16 বিলিয়ন বাংলাদেশের পুরো রিজার্ভ ধ্বংস হয়েছে শুধু বন্দর অঞ্চলগুলোতে। আরবের যে বন্দর অঞ্চল, সেই বন্দর অঞ্চলগুলোতে যে ইরান ধোলাই চালিয়েছে, সেখানে প্রায় $16 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে আরবের। এবং তেল গ্যাস সম্পদের যে ক্ষতি হয়েছে, সেখানে প্রায় $31 বিলিয়ন মার্কিন ডলার। এটা বাংলাদেশের রিজার্ভের অনেক উপরে, ডবল। এটা শুধু তেল গ্যাসে ক্ষতি হয়েছে $31 বিলিয়ন মার্কিন ডলার। এবং বিভিন্ন স্ট্রাকচার, আবহাওয়া, জনগণের ক্ষতি বা তাদের ইনস্ট্রুমেন্ট গুলো যে আছে, সেখানে ক্ষতি হয়েছে $40 বিলিয়ন মার্কিন ডলার। কল্পনা করেন। এছাড়া আরো প্রচুর ক্ষতি তো আছে, সেটা হিসেবের বাইরে। এখন আরব কি পরিমাণ টেনশনে আছে বুঝতে পারছেন আপনারা? দর্শক, যে খবরটির জন্য আপনারা বসে আছেন সেটি হলো, ইরানের বিরুদ্ধে কমান্ডো নামিয়ে স্থল অভিযানের জন্য প্রস্তুত মার্কিন সেনারা। তারা প্রায় 10,000 সেনাকে পাঠাবে ইরানের খার্ক আইল্যান্ডে। তাদের টার্গেট হলো আমেরিকার সেনারা এখানে নামবে, খার্ক আইল্যান্ড দখলে নেবে। এরপর তারা ইরানি জনগণকে বলবে যে আমরা ইরানে নেমে গেছি, আমাদের কমান্ডো বাহিনী নেমে গেছে, হে ইরানিরা, তোমরা এবার রেজিম চেঞ্জের জন্য, সরকার পতনের জন্য রাস্তায় নামো। তোমরা লাখে লাখে জনগণ রাস্তায় নামো, আমরা তোমাদের পাহারায় চলে এসছি। ইরান তো ইরান আমেরিকা ইসরায়েলের পরিকল্পনাগুলো অগ্রিম জানে। তারা কি করলো? 10 লাখ সেনাকে মাঠে নামিয়ে দিয়েছে। পাশাপাশি তাদের স্পেশাল কমান্ডোকে নামিয়েছে এবং 40 বছর ধরে খামেনি যেই স্পেশাল কমান্ডো বাহিনীকে প্রস্তুত করেছে, সেই বাহিনীকেও নামানো হয়েছে অ্যাসাইনমেন্ট দিয়ে। ইরানের বক্তব্য হলো, কালকে ইরান যেটি বলেছে যে মার্কিন সেনারা তোমরা ইরানে আসবে, তোমাদের স্বাগত, তোমরা আসবে তোমাদের ইচ্ছায়, কিন্তু তোমরা ইরান ছাড়বা বা ইরান ছেড়ে যাবা আমাদের ইচ্ছায়। এখন বলা হচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার, প্রথম যখন যুদ্ধটা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেলরা বলেছিল এই যুদ্ধে ইরানের আমেরিকার জয়ের সম্ভাবনা আছে 20 থেকে 30%, মাত্র 70%-এর মতো তাদের জয়ের সম্ভাবনা নেই। মার্কিন জেনারেলরা যুদ্ধে যেতে চাননি, কিন্তু নেতানিয়াহুর চাপে ট্রাম্প এসছেন। এখন বলছে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সামরিক বিশ্লেষকরা, ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের জয়ের সম্ভাবনা মাত্র 10%, 90% ফেল করার সম্ভাবনা। ট্রাম্পের মাথা এখন পুরা আউলা ঝাউলা হয়ে গেছে। এই পরিস্থিতিতে খার্ক আইল্যান্ডে যদি আমেরিকা সেনা নামায়, আর ইরান তার বিশাল বাহিনীকে এমন ভাবে তৈরি করছে, তাদের এই 10 লাখ বাহিনী শুধু আমেরিকা সেনাকে দৌড়াবে না, ভেতরে যেন সিআই বা মোসাদের এজেন্টরা কোনো সরকার বিরোধী আন্দোলন তৈরি করতে না পারে, ভেতরে সরকার বিরোধীদের হাতে যদি কোনো অস্ত্র পৌঁছে দিতে না পারে। অর্থাৎ আমেরিকা তার ইরানের রেজিম চেঞ্জের জন্য যে খেলাগুলো খেলবে, তার প্রত্যেকটাকে ব্যর্থ করার জন্য এই 10 লাখ সেনা কাজ করবে, বিভিন্ন টিমে কাজ করবে। কেউ সম্মুখ লড়াই থাকবে, যেমন ইরান বলছে যে আমরা অধীর আগ্রহে, ঠিক এই শব্দটা বলছে, আমরা আমেরিকার সেনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বহুদিন আমরা আমেরিকান সেনাদের সাথে মুখোমুখি লড়াই করছি না, তো এখন তো খেলা হচ্ছে যুদ্ধ বিমান আর মিসাইলে। যখন আমেরিকার সেনারা ইরানে পা রাখবে, তখন লড়াইটা হবে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি। ইরান বলছে আমাদের অপেক্ষা বা ধৈর্যের বাদ, মানে আমাদের ধৈর্যটা শেষ হবে কবে? আমরা যে অপেক্ষা করছি আমেরিকার জন্য, কবে আসবেন, আমরা তোমাদের জন্য ওয়েট করছি। আমেরিকার সেনাদের বলছে, ইরানের সেনারা, মানুষের ভয় যদি, মানে বুকের মধ্যে যদি কলিজা থাকে, তাদেরকে আসলে হারানো যাবে না। তারা বলছে আমরা আমেরিকার সাথে একটা সম্মুখ যুদ্ধের জন্য অপেক্ষা করছি, তোমরা আসো। এই কথা শুনে তো ট্রাম্পের আল্লাহ ভালো জানে প্যান্ট ভিজে গেছে কিনা। কারণ মানুষের যুদ্ধে জয় পরাজয়টা ঠিক হয় আসলে কি জানেন? যে যুদ্ধে সাহস নিয়ে লড়তে পারে তাকে হারানো যায় না, আর যে যুদ্ধে মাইর খাওয়ার পরে মনোবল ভেঙে যায় তাকে কেউ জেতাতে পারে না। যত আধুনিক অস্ত্র আনেন, যত সংখ্যায় বেশি হন, কিচ্ছু করা যাবে না। কারণ এ পর্যন্ত আমেরিকা যে ক্ষতির মুখে পড়েছে ইরানের ধোলাইতে, কল্পনাতীত। নেতা কাকুর কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা হয়তো পরে জানা যাবে, কিন্তু ক্ষতি যা করেছে, ইরানের ক্ষতি হয়েছে অনেক। কিন্তু ইরান জানে এই লড়াইটা তাদের জন্য মরা বাঁচা, কারণ ইরান যদি টিকে যায় এই লড়াইতে, তাহলে
নেতাকাকু শেষ, মানে তার রেজিম চেঞ্জ হবে বা সেই রাষ্ট্রের ইতি ঘটে যাবে। মধ্যপ্রাচ্য পুরো কন্ট্রোল করবে ইরান। আর ইরান যদি হেরে যায়, পুরো গালফ নিয়ে, পুরো আরব নিয়ে ইরান ডুবে যাবে। যে আরবদেরকে বুঝিয়ে দিবে তোমাদের বিশ্বাসঘাতকতায় এই কি বলবো মধ্যপ্রাচ্যে আজকে ওরা রাজ করবে, মানে আরবদেরকেও রাখবে না, ইরান একদম নিয়ে চলে যাবে। আরবরা এটা বুঝে গেছে। সো এই খেলাটা এখন ফাইনাল রাউন্ডে চলছে। জাস্ট ওয়েট করেন আমেরিকার সেনারা কখন নামে। আল্লাহ হাফিজ।